আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অনেক দিন পর আমরা অনলাইন ক্লাসে মিলিত হয়েছি। আমি তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারীবাগ ডিগ্রি কলেজ। আজকে আমি যে সাবজেক্ট পড়াবো তা হলো ব্যবসা সংগঠন, সেকেন্ড পেপার, ব্যবস্থাপনা, থার্ড চ্যাপ্টার, পরিকল্পনা প্রণয়নে ও সিদ্ধান্ত গ্রহণে, দুটো মিলে একটা অধ্যায়, থার্ড অধ্যায়। এই অধ্যায়ে টাইপস অফ প্ল্যান অংশটুকু আজকে আলোচনা করব। বিফোর দ্যাট আমরা একটু গত ক্লাসটাকে একটু রিভিউ করি। আমরা গত ক্লাসে যা জেনেছি তা হলো পরিকল্পনা কি, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করা হয়, পরিকল্পনার গুরুত্ব বিবেচনায় পরিকল্পনাকে তৈরি করা হয়, সর্বোচ্চ পর্যায়ের পরিচালকবৃন্দ, প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাধারণত এই পরিকল্পনায় অংশগ্রহণ করে থাকে। তো তারা সেই পরিকল্পনাগুলোকে ভেবে চিন্তে ধাপে ধাপে প্রণয়ন করে, যেটা আমরা গত ক্লাস পর্যন্ত জেনেছি। আজকে আমরা জানবো ওই পরিকল্পনাগুলো টাইপস, প্রকারভেদ। আমি এখানে পরিকল্পনার প্রকারভেদকে একটা চার্ট বা ছক আকারে বিন্যস্ত করেছি। আমরা জানি পরিকল্পনা হলো ভবিষ্যতের কর্মসূচি, যেই সূচি অনুযায়ী কাজটা পালন করা হবে। তো ওই কর্মসূচিকে যখন চার্ট আকারে, চিত্র আকারে তুলে ধরতে পারি, আমরা যদি শিখতে পারি, তাহলে আমাদের পরিকল্পনা এক নজরে বুঝতে সহজ হবে। তাহলে চলো আমরা একটু ছকটাকে দেখে বোঝার চেষ্টা করি। আগে একটু আমরা দেখবো ছকটাকে আমরা কিভাবে সাজিয়েছি। 1 নাম্বার, কতগুলো মেজর ভাগ করেছি। 1 নাম্বার মেজর ভাগ প্রকৃতিগতভাবে, ন্যাচারাল, প্রকৃতিগতভাবে শ্রেণীবিভাগ করেছি। দ্বিতীয়টা করেছি মেয়াদ দিয়ে, তৃতীয়টা করেছি সংগঠনের কাঠামো দিয়ে। এই 3টি মেজর পার্ট পরিকল্পনা টু আন্ডারস্ট্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তাহলে আমি আবার বলছি, প্রকৃতিগতভাবে, স্বভাবগতভাবে পরিকল্পনাকে আমরা দেখব। আরেকটা দেখব সময়, মেয়াদ মিন্স সময় দিয়ে ভাগ করব। তৃতীয়ত আমরা দেখব সংগঠনের যে কাঠামো রয়েছে, পুরো স্ট্রাকচার, সেই কাঠামো অনুযায়ী। এই 3টা মেজর জিনিসকে আমরা ছোট ছোট কতগুলো ভাগে ভাগ করেছি, সেগুলো একবার বোঝার চেষ্টা করো। প্রকৃতিগতকে 3 ভাগে ভাগ করেছি। একটার নাম দিয়েছি লক্ষ্য। এই লক্ষ্য শব্দটার সাথে আমরা অনেক ভাবে পরিচিত। তারপরে রয়েছে স্থায়ী পরিকল্পনা, স্থায়ী। তারপরে হলো একার্থক। চলো এটাকে বোঝার চেষ্টা করি। লক্ষ্য আমাদের অতি প্রথম, একেবারে প্রাথমিক পরিকল্পনার মৌলিক শব্দ। লক্ষ্য হলো পরিকল্পনার অভিপ্রেত পথ, যাকে ঘিরে পরিকল্পনা আবর্তিত হয়। মনে আছে তো সেই কথা? তাহলে ওই লক্ষ্যকে তার স্বভাব অনুযায়ী অনেকগুলো ক্লাসিফাই করা হয়। সেই ক্লাসিফিকেশনগুলো দেখো। 1 নম্বর উদ্দেশ্য, খেয়াল করো, উদ্দেশ্য, মিশন, সময়, বাজেট, কোটা, টার্গেট। এগুলো কি? উদ্দেশ্য আমরা জানি পরিকল্পনা উদ্দেশ্য ভিত্তিক পরিচালিত হয়। দ্যাট মিন্স
কতগুলো গোল ও সাব গোলকে ঘিরে মৌলিক উদ্দেশ্য হলো পরিকল্পনাকারী মৌলিক কাজ, যাকে একটা একটা করে করতে হয়। যেমন কোনো একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো বাজারে শুধুই কেবল টিকে থাকা, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো যে পজিশনে তারা আছে তার থেকে তাদের পজিশন আরো আপগ্রেড করা, কিংবা কারো উদ্দেশ্য শুধু মুনাফা অর্জনের সাথে ধাবিত হওয়া, অন্য কিছু না। আবার কারো উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য সুনাম অর্জন করা। এইভাবে তারা উদ্দেশ্যকে সেট করে। ঠিক তেমনি উদ্দেশ্যেরই আরেকটা নাম মিশন। মিশন হলো আরো স্পেসিফিক উদ্দেশ্য, যেটা বলে দেয়, সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে ভাগ করে দেয়। যেমন আমার একটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমার মিশন হলো 2020 ডিসেম্বরের মধ্যে আমি আমার এক বছরের মধ্যে ডিসেম্বর হলো 6 মাস, উদাহরণস্বরূপ। পরবর্তী জুনে আমার বাকি 6 মাস হবে। তাহলে আমি উইদিন 6 মাসের মধ্যে আমি আমার মোট মুনাফার অর্ধেকের চেয়ে বেশি আমি আনতে চাই। দ্যাট ইজ মাই মিশন। তাহলে আমার পরের অর্ধেকটা সময়ের চেয়ে সামনের অর্ধেকটা সময়কে আমি যেভাবে অগ্রাধিকার দিয়ে কাজ করছি, ওই মিশনটা আমি মিশন ভাবে নিতে পারি। একইভাবে আমি এটাকে টাইম গোলও নিতে পারি। আমি প্রত্যেকটা গোল, এখানে খেয়াল করো, দিস অল আর গোল, লক্ষ্য, মূল লক্ষ্যকে আমি নানাভাবে সাজাচ্ছি। কখনো উদ্দেশ্য দিয়ে, কখনো মিশন দিয়ে, কখনো টাইম দিয়ে। হোয়াট ইজ বাজেট? বাজেট হলো পরিকল্পনার রূপকে যখন সংখ্যায় প্রকাশ করে। আবার বলছি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশটার নাম হলো বাজেট। তথ্য নির্ভর পরিকল্পনাকে যখন আমি সংখ্যায় সেট করব, 2, 4, 10, 9 এইভাবে, ওইটাই হবে আমার বাজেট লক্ষ্য। তারপরে আসো কোটা। কোটা মিন্স বরাদ্দ, ফিক্স করা। আমার লক্ষ্যকে যখন আমি নির্দিষ্ট একটি কোটরের মধ্যে একটা অবস্থানে স্থির করব, ওটা হলো কোটা। একইভাবে আরেকটা দেখো টার্গেট। টার্গেট ও লক্ষ্যের আরেকটি স্পেসিফিকেশনের নাম। এই সবগুলো হলো পরিকল্পনার নেচার অনুযায়ী, খেয়াল করো, পরিকল্পনার প্রকৃতি অনুযায়ী। পরিকল্পনার প্রকৃতি যদি আমরা ক্লাসিফাই করতে পারি, তাহলে এই প্রত্যেকটা শব্দকে আমরা বুঝার চেষ্টা করব উদাহরণ দিয়ে। তারপরে আসো আরেকটা প্রকৃতি আছে, স্বভাব আছে পরিকল্পনার, স্থায়ীভাবে হয় তৈরি। পরিকল্পনাগুলোর ধরনই হলো এগুলো স্থায়ী, বারবার পরিকল্পনাটা অনুসরণ করা হয়। একবার তৈরি করা হয়, নানান পথ পরিক্রমা পার হলে এর প্রতিষ্ঠানে বারবার এটা অনুসরণ করা হয়। নামটা দিয়ে বুঝতে পারছি, স্থায়ী মিন্স অনেক দিন থাকে। যেমন নীতি একটা স্থায়ী পরিকল্পনা। কোনো প্রতিষ্ঠানের নীতি বলতে আমরা বুঝি একটা আদর্শিক মান। কোনো একটা প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতির নীতি মিন্স ওই প্রতিষ্ঠানে যতজন কর্মী আছে তাদের পদোন্নতি, প্রমোশন কিভাবে হবে। ধরে নেই একটা নীতি হলো জ্যেষ্ঠতার নীতি, মানে যিনি সিনিয়র তার পদোন্নতি হবে। তাহলে এই যে একটা নীতি, এই নীতিটা স্থায়ী নীতি, স্থায়ী পরিকল্পনা। কর্মী জানে, প্রশাসন জানে কি ভিত্তিতে পদোন্নতি হবে, নীতিটা কি। তো এই নীতিটাকে কি পেলাম? স্থায়ী। ঠিক তেমনি আরেকটা দেখো নাম
স্থায়ীভাবে থাকে তাহলে সময়টা বেঁচে যায়, কাজগুলো হতে থাকে পরিকল্পনা অনুযায়ী। যেমন ধরো কর্মী নির্বাচন প্রক্রিয়া কিংবা ধরো ভর্তি প্রক্রিয়া, তাহলে এই প্রক্রিয়াটি আমরা বলতে পারি 2010-এ যে প্রক্রিয়া ভর্তি হয়েছে 2020-এও একই প্রক্রিয়া অনুসরণ হচ্ছে। তাহলে পরিকল্পনাকারী তার অল্প সময়ে অভিজ্ঞ কর্মীদের দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজটা শেষ করতে পারছে, সময়টা বেঁচে যাচ্ছে, আর ওই লোকগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছে। এভাবে পরেরটার নাম হলো পদ্ধতি। ধরো পদ্ধতি পরিকল্পনাটা এমন একটা পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা ধরো নিয়োগ পরীক্ষা। তো পরীক্ষায় দুই ধরনের পদ্ধতি, উদাহরণ দিচ্ছি, ধরো লিখিত পদ্ধতি বা মৌখিক পদ্ধতি। তো এই নিয়ম যদি হয় সবসময় লিখিত পদ্ধতি এবং দুই ধরনের লিখিত পদ্ধতি, তাহলে these are all স্থায়ী পরিকল্পনা। তাহলে আমরা বুঝে গেলাম এটা হলো পরিকল্পনার একটা স্বভাব, নীতি, প্রক্রিয়া, পদ্ধতি। একইভাবে কৌশলটা হলো একটু চালাকি করে, বুদ্ধি করে, বিশেষ উপায়ে স্থায়ী পরিকল্পনাটাকে এক্সিকিউট করে, বাস্তবায়ন করে। তাহলে এই কৌশলটা বলতে বোঝায় সময়ের দাবির জন্য, নিড বেসিস, প্রয়োজন বেসিস এই কৌশলটা ফিক্স করা থাকে, যে বিপদে বা এক্সেপশনাল ক্ষেত্রে কি বুদ্ধিতে পরিকল্পনাটি সম্পূর্ণ হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনার আরেকটা রূপ, যেটার নাম স্থায়ী পরিকল্পনা। ওকে, এবার আসো এই স্বভাবেরই আরেকটা ধাপ একার্থ। খেয়াল করো, একার্থ স্থায়ী ঠিক অপোজিট কথাটার নাম হলো একার্থ। মানে পরিকল্পনাটার স্বভাব হলো একবার তৈরি হবে, ব্যবহার হবে, শেষ, আবার পরিকল্পনা তৈরি হবে। এভাবে এই স্বভাব অনুযায়ী এটাকে দুই রকম নেওয়া হয়। একটার নাম হলো কর্মসূচি, আরেকটার নাম হলো প্রকল্প। মনে করো কর্মসূচি বলতে আমরা কি বুঝি? ধরো একটা প্রতিষ্ঠানের কর্মসূচি হলো ধরো খাদ্য কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। একটা প্রতিষ্ঠানের লং টার্ম বেসিস একটা পরিকল্পনা করেছে যে তাদের কাজগুলো এভাবে আদায় হবে, কাজ করার পর খাদ্য দেওয়া হবে। কিংবা ধরো কোনো একটা প্রতিষ্ঠানের বনায়ন কর্মসূচি, কিভাবে বনজ সম্পদকে একটা বড় পর্যায়ে নেওয়া যায়, এই বনজ সম্পদ বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি। ঠিক আছে, এখন প্রকল্প হলো ওই কর্মসূচির ছোট ছোট ভাগ, ইংলিশে বলে প্রজেক্ট। কর্মসূচিরই বিশ্লেষণটার নাম প্রকল্প, বাস্তবায়নের জন্য। তাহলে সবচেয়ে বড় যেই স্বভাব ভিত্তিক পরিকল্পনাকে চেনা, এটা আমরা কি চিনতে পেরেছি? এক নাম্বার লক্ষ্য পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা। এগুলোকে আমরা কিভাবে চিনব? তাদের কাজের এই নমুনা বা ধরন দিয়ে। কাজের নমুনাগুলোকে আমরা একটু ক্লিয়ারিফাই আবার করি। লক্ষ্য হলো পরিকল্পনার অভিপ্রেত ফল, যাকে ঘিরে পরিকল্পনা আবর্তিত হয়। আর ওই গোলকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সাব গোল তৈরি হয়, অধিলক্ষ্য, আরো কিছু লক্ষ্য। সেই অধিলক্ষ্যগুলোর কতগুলো রূপক নাম দিয়েছি দেখো: উদ্দেশ্য, মিশন, টাইম, বাজেট, কোটা, টার্গেট। এই প্রত্যেকটি শব্দ দিয়ে তোমাদের এমসিকিউতে, সিকিউতে নানাভাবে প্রশ্ন আসে। তোমাদের উচিত হবে এইগুলোকে বইয়ের মধ্যে উদাহরণ সহ নানাভাবে উপস্থাপন করা আছে। প্রতিটি জিনিস তোমাদের
অনুসরণ করা। সিমিলারলি স্থায়ী পরিকল্পনাও একটা স্বভাব, যেটা একবার প্রণীত হয়, বারবার ব্যবহৃত হয়। তারও কতগুলো নাম দিয়েছি, রূপক নাম, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, এই সবগুলো তোমার উদাহরণ দিয়ে দেওয়া আছে। তুমি বারবার এটাকে প্র্যাকটিস করবে। দেন আরেকটা ধরন আছে, নাম হলো একার্থক পরিকল্পনা। একবার ব্যবহার তৈরি হবে, পরিকল্পনাটা একবারই ব্যবহার হবে, শেষ। তো সেটার আবার দুইটা রূপক নাম দিয়েছি, একটা নাম দিয়েছি কর্মসূচি, আরেকটা দিয়েছি প্রকল্প। আমি আশা করি তোমরা এই সবগুলোর উদাহরণ প্র্যাকটিস করবে বাড়িতে। একবার, দুইবার, তিনবার রিডিং করবে, আন্ডারলাইন করবে, প্র্যাকটিস করবে। এইটা যদি বুঝতে পারো, এই যে বড় করে মেজর তিনটা পার্ট, প্রকৃতির পরে আছে মেয়াদ, মেয়াদের পরে আছে সংগঠনের কাঠামো, অটোমেটিক্যালি বুঝতে পারবে। তারপর আমি এখানে ছকে যা লিখেছি তা বলছি তোমাদেরকে। স্বল্প মেয়াদি, মেয়াদ মিন্স সময়। স্বল্প বলতে কতটা সময়? 1 বছর। 1 বছরের মধ্যে এটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, ইত্যাদি। অবশ্যই কি 1 বছরের ভিতরে। মধ্যমেয়াদী হলো 1 থেকে 5 বছরের মধ্যে। দীর্ঘমেয়াদী হলো 5 থেকে অসংখ্য সময়, নির্দিষ্ট কোনো সময় নেই, অনির্দিষ্ট সময়। এটার নাম হলো দীর্ঘমেয়াদী। এই মেয়াদ ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বুঝবে। আশা করি পরিকল্পনার ধরনটা বুঝতে পেরেছো। সময় নিয়ে যে পরিকল্পনাগুলো তৈরি হয়, সময়ের আবর্তে, সময়কে প্রাধান্য দিয়ে, সময়কে বেশ ধরে, স্বল্প, দীর্ঘ, মাঝখানেটা হলো মধ্য। তাহলে স্বল্প 1 বছরের মধ্যে, দীর্ঘ 5 বছরের উপরে, তাহলে মধ্য হলো 1 থেকে 5-এর ভিতরে। তো এমসিকিউ গুলো ওইভাবে দেয়, তুমি তাহলে ওইভাবে উত্তরগুলো দিতে পারছো। আর বই অনুযায়ী উদাহরণগুলো পড়বে। এবার আসো আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য তৃতীয় ধরনের যে কাঠামো, সংগঠনের যে কাঠামো ভিত্তিক, সেটা একটু আলোচনা করি। খেয়াল করো, সংগঠনের কাঠামোকে দুইটা বড় বড় ভাগ করেছে। একটা ভাগ কার্যভিত্তিক, আর একটা ভাগ স্ট্র্যাটেজি। দ্যাট মিন্স কাজ অনুযায়ী ভাগ ভাগ করবে। এটা বুঝতে কিন্তু সহজ, কাজ অনুযায়ী ভাগ ভাগ করবে। আর একটা হলো স্ট্র্যাটেজি, মানে ইংরেজি শব্দ, এটার বাংলা নাম হলো কৌশল, কৌশলগত পরিকল্পনা। এটা সংগঠনের কাঠামো ভিত্তিক। আচ্ছা, এই কথাগুলো দেখো, কাঠামো কি আমরা তো বুঝি। সংগঠনটা যদি বড় কাঠামো হয়, প্ল্যানটাও বড় হবে। সংগঠন যদি ছোট হয়, প্ল্যানটাও ছোট হবে। তো ধরে নেই সংগঠনের কাঠামোটি একটু বৃহদায়তন কাঠামো সংগঠন। সেই ক্ষেত্রে সে 3 ধরনের প্ল্যান করে। 1 নম্বর প্ল্যান বিভাগীয় প্ল্যান, কাজের কতগুলো বিভাগ করে। দ্বিতীয় হলো আঞ্চলিক, আরেকটা হলো মাস্টার বা সামগ্রিক। খেয়াল করো, মাস্টার বা সামগ্রিক। বিভাগীয় কি? ধরে নাও এটা একটা এমন উৎপাদনশীল কারখানা, ক্রয় বিভাগ আছে, উৎপাদন বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে, বুঝতে পেরেছি। কিংবা এলাকা আঞ্চলিক বলে ভাগ করা আছে, ক্রয় উত্তর, ক্রয় দক্ষিণ, ক্রয় পূর্ব ইত্যাদি। ক্রয় ঢাকা, ক্রয় চিটাগং। তাহলে এগুলো আমরা অঞ্চল দিয়ে বুঝতে পারছি। এরিয়া, টোটাল কার্য এরিয়াটাকে যখন ভাগ ভাগ করে, সেটা হলো আঞ্চলিক। তারপরে আসো, এই দুটা মিলিয়ে একটা বড় মাস্টার প্ল্যান করে। সাধারণত বহুজাতিক কোম্পানি কিংবা অনেক বড় বৃহদায়তন প্রতিষ্ঠান, দেশে বিদেশে নানাভাবে যাতে তাদের প্রতিষ্ঠানগুলো কাজকর্ম চালায়, তাদেরকে এরকম মাস্টার প্ল্যান বা সামগ্রিক পরিকল্পনা করতে হয়। তাহলে আমরা সংগঠনের কাঠামো কাজ অনুযায়ী 3 ধরনের ভাগ পেলাম। 1 নম্বর বিভাগ, কাজের বিভাগ, সেই হেনরি ফেয়ারের নীতি, কাজকে বিভাজন করতে হয়। তো বিভাগ অনুযায়ী যে পরিকল্পনা গঠন করা হয়। একই জিনিস অঞ্চল অনুযায়ী, দ্যাট ইজ অলসো কাজের বিভাগে। কাজকে যখন জোন দিয়ে ভাগ করা হয়, অঞ্চল দিয়ে, নানাভাবে নাম আছে এটা, ঠিক তেমনি
এই পুরোটা হলো কার্যভিত্তিক সংগঠনের কাঠামো অনুযায়ী। আরেকটা খেয়াল করো যেটার নাম স্ট্র্যাটেজিক প্ল্যান। আমি এখানে লিখেছি স্ট্র্যাটেজিক বলতে এখানে বুঝাচ্ছি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য স্তর ভিত্তিক যে পরিকল্পনা। খেয়াল করো, তীব্র প্রতিযোগিতামূলক বাজার প্রধানত দুই রকম। একটা হলো একচেটিয়া বাজার, আরেকটি হলো প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়ামূলক বাজার হলো যে বাজারে আমি সর্বসর্বা, আমার তেমন কোনো প্রতিযোগী নাই, যারা আসে তারা টিকতে পারে না, আমি সর্বসর্বা। এরকম একটা বাজারে আমি আমার পরিকল্পনাকে এক্সিকিউশন করি, এটা একটা। আরেকটা আছে আমি এমনভাবে টিকে আছি, সর্বত্র আমাকে ফাইট করতে হয়, জেগে থেকে ঘুমিয়ে থেকে সর্বত্রই আমার মাথায় একটা জিনিস কাজ করে, আমার প্রতিষ্ঠানটা টিকে থাকবে তো। এরকম ধারণা করার কারণ হলো আমার প্রতিপক্ষ আমাকে সবসময় চেষ্টা করে বাজার থেকে আমাকে দূর করার জন্য। ওটা হলো তীব্র প্রতিযোগিতা। এরকম বাজারে কিন্তু সবসময় পরিকল্পনাবিদ এক এক রকম এক এক কৌশল করে। তো ওই কৌশলগুলো স্তর ভিত্তিক। এটা বুঝতে হলে তোমাকে নিজেকেও কৌশল করতে হবে। কৌশলটা কি? তুমি ব্যবস্থাপনার 3টা স্তর তোমাকে বুঝতে হবে। একটা একেবারে আপার কর্পোরেট লেভেল, তারপরে হলো তোমার অপারেশনাল লেভেল, মাঝখানে যেটা আছে সেটা হলো ম্যানেজারিয়াল লেভেল। এই অপারেশন, এই 3টে স্তরকে আমরা এই মুহূর্তে তোমাদেরকে বোঝা হিসেবে দিচ্ছি না, শুধু আমরা এভাবে রেখে দেই। স্ট্র্যাটেজিক পরিকল্পনা হলো তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যেই কৌশল নেওয়া হয়। একক কৌশল হতে পারে, ভিন্ন অঙ্গিকে হতে পারে, যখন যেমন তখন তেমন হতে পারে। আর এই বিষয়ে উচ্চতর পড়াশোনা তোমরা এগুলো আরো বেশি জানতে পারবে। এখন এই মুহূর্তে এতটুকুই আমাদের থাকলো যে আমরা জানলাম কাঠামোটা যখন বড় বা বৃহদায়তন হয় তখন কাজ অনুযায়ী একটা ভাগ হয়, কৌশল অনুযায়ী একটা ভাগ হয়। কাজ অনুযায়ী বুঝতে খুবই সহজ, কাজের ভাগ, এলাকার ভাগ এবং মাস্টার প্ল্যান। আর স্ট্র্যাটেজি হলো প্রতিযোগিতা টিকে থাকার জন্য কোনো একক কৌশল কিংবা যখন যেমন তখন তেমন কৌশল। এই দুটো বুঝতে পেরেছি, দ্যাটস অল। সো আমি আশা করি তোমরা পরিকল্পনার প্রকারভেদ বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা অগ্রাধিকার দিবে তোমাদের বই 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 বই। তাহলে বইয়ের মধ্যে আমরা কি পাবো? পরিকল্পনার এই ছকটা পাবো 1 নাম্বার। দ্বিতীয় পাবো ছকের প্রত্যেকটা উদাহরণ। আমি এই স্বল্প সময়ে মৌখিকভাবে যে উদাহরণগুলো দিয়েছি তোমাদের এগুলো মনে দাগ কাটতে পারে, নাও কাটতে পারে, বাট আই এম শিওর তুমি যদি তোমার জীবনের পরিকল্পনা করো, তুমি যদি তোমার পড়াশোনার পরিকল্পনা করো, তুমি যদি তোমার এই বিষয়ের শিক্ষা গ্রহণের পরিকল্পনা করে থাকো, তাহলে তুমি অবশ্যই এইগুলোর বইয়ের উদাহরণগুলোকে গুরুত্ব দিয়ে আন্ডারলাইন করে পড়াশোনা করবে। তাহলে এই পরিকল্পনার ধরন যেমন বুঝবে, তুমি নিজেও তোমার পরিকল্পনা যে কি ধরনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল সেটাও তুমি মিলাই ফেলতে পারবে। সো একজন পরিকল্পনাকারী পরিকল্পনার প্রকারভেদগুলো জানার এটাই হলো একমাত্র কারণ যে পরিকল্পনা ভেস্তে যাক বা অকেজ হোক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের পরিকল্পনাটি সার্থক হোক, পরিকল্পনাটি বাস্তবায়নে বাধা সহজে দূর করার সক্ষমতা থাকুক। যদি তাই হয় তাহলে আমরা পরিকল্পনাকে নানাভাবে চিন্তা করব। পরিকল্পনার মেয়াদ বোঝার জন্য আমার কোনো কষ্ট নাই, ইভেন পরিকল্পনার কাঠামো বোঝার জন্য আমার তেমন কোনো কষ্ট নাই। একমাত্র কষ্ট হবে আমার পরিকল্পনার স্বভাব বোঝার জন্য। যে কোনো কিছুতেই স্বভাব শব্দটি একটু আপেক্ষিক, তাই স্বভাবগত, খেয়াল করো, প্রকৃতিগত স্বভাবগত ব্যাপারটাকে আয়ত্তে আনতে তোমাকে ব্যাগ পেতে হবে এবং এখান থেকে 100টা প্রশ্ন থাকবে নানাভাবে নানা। আমি শিওর তোমরা এটা বুঝতে পিছপা হবে না।
তোমরাও পরিকল্পনা করবে কিভাবে তুমি এই প্রকৃতিগত পরিকল্পনা শ্রেণীবিভাগকে সময় ভিত্তিক এবং কাঠামো ভিত্তিকে ইউজ করতে পারবে। একই জিনিস, হয় এটা, না হয় এটা, না হয় এটা। তাই বুদ্ধিমানরা এটাকে ভালো মতো বুঝার পরে এই মেয়াদের মধ্যে সেট করে দেয়। তাহলে আসো আমরা আজকে দেখি আমাদের এখান থেকে আমরা কি কি শিখলাম, আমাদের শিক্ষণ ফলটা একটু আমরা অ্যানালাইসিস করি। আমাদের শিক্ষণ ফলটা হলো, আমাদের শিক্ষণ ফলটা কি কি দেখো, কি কি শিখলাম। শিক্ষণ ফল হলো পরিকল্পনা প্রকারভেদ, পরিকল্পনার প্রকারভেদ ও এর উদাহরণ সহ কার্যফল। আজকে আমি যে পয়েন্ট আমি উদাহরণ দিয়েছি, উদাহরণের কার্যফলও বলেছি। দ্রুততার সাথে এই ফলগুলো তোমরা যদি নাও বুঝে থাকো তাহলে আমার সার্থকতা নাই। তোমরা যদি আমার লেকচারকে গুরুত্ব দাও তবেই আমিও সাকসেসফুল, তোমরাও সাকসেসফুল। আর আমাদের পরিকল্পনা এটাই, হাউ টু রিচ আওয়ার টার্গেট। এখানে ছিল টার্গেট, তোমাদেরকে ক্লাস নেওয়ার টার্গেটটা কি আমার, যে এই করোনার সময় একটু হলেও যেন একজন শিক্ষার্থী তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। আর বুদ্ধিমান শিক্ষার্থী শুধু একটু না, সবটুকু শিখে নেবে, সবটুকু শিখে নেবে। এখানে আসো, এটা যদি আমার নীতি বা সেই পরিকল্পনা হতো তাহলে করোনাকালীন হতো না, অলওয়েজ অনলাইন হতো। খেয়াল করো, তাহলে আমার টার্গেট, আমার নীতি, আমার কর্মসূচি কি, আমি সপ্তাহে 2টো ক্লাস দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারতেছো একটা প্রতিষ্ঠানে ক্লাস হলো কি, পরিকল্পনা, ক্লাস পরিকল্পনা, পাঠ পরিকল্পনা, শ্রেণী কার্যক্রম পরিকল্পনা। দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ পরিকল্পনার প্যাটার্ন, নমুনা। আর এগুলোকে এক্সিকিউশন, খেয়াল করো, এগুলো কার্যফল, বাস্তবায়নের জন্য আমার ক্লাসিফিকেশন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী তার শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার জন্য যে কাজটা করবে সেটি হলো সঠিক পরিকল্পনা। তারপরে হলো ফলাফল অর্জন। চোর পালালে বুদ্ধি পারলে হবে না। চোর আসার আগেই, চোর যাতে চুরি না করে, তুমি যেন শান্তিমতো ঘুমাতে পারো, এই পরিকল্পনাটা তোমার করতে হয়। তারপরেই তো তুমি ঘুমাও, নাহলে তুমি রাত জাগরণ করবে, চোরও চুরি করবে, কোনোটাই হবে না। আমছালা দুটোই যাবে, ওটা আমরা চাই না। আমাদের ব্যবস্থাপনায় লক্ষ্য পূরণ মৌলিক কাজ, পরিকল্পনা প্রথম কাজ, এটা হতেই হয়। হ্যাঁ, দেয়ার আর সাম লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং আমরা আগামী ক্লাসে যেটা করবো সেটা হলো এই সিদ্ধান্ত গ্রহণ, তার আগে পরিকল্পনার কিছু সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মিন্স প্রবলেম তো থাকবেই। এটা তো অনিশ্চিত সময়ের জন্য, ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎকে আমরা জানি না। সো অনিশ্চিত সময়ের জন্য এত কাজ করতেছি, কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের থাকবে। হোয়াট আর দিস লিমিটেশন, সীমাবদ্ধতাগুলো কি কি, এবং আমরা এটাকে মেক শিওর করবো বাই ডিসিশন মেকিং। তো আমরা আগামী ক্লাসে সিদ্ধান্ত গ্রহণ করে এই চ্যাপ্টারকে আমরা ক্লোজ করে আমরা আমাদের ব্যবস্থাপনার যে দ্বিতীয় কার্যক্রম সংগঠন, ইনশাআল্লাহ আমরা সেটাতে যাব। আমি আশা করি এই পরিকল্পনা চ্যাপ্টারটি তোমাদেরকে যে 4টা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করেছি, আমি আশা করি তোমরা যদি আমার সাথে একাত্ম হও তাহলে, এবং গুরুত্ব দাও, সময়টাকে প্রায়োরিটি দাও, অগ্রাধিকার দাও। আগস্ট মাসে অলরেডি ঢুকে গেছে, দেখতে দেখতে অনেক সময় চলে যাচ্ছে।
বিপদকালীন সময়টা চলে যাবে, এটা কিন্তু ফিরে পাবে না যে সময়টা আজকে চলে যাচ্ছে অবহেলায়। সো প্লিজ লিসেন টু মি, ফলো টু মি, ওকে? তোমরা ভালো থাকবে আশা করি, আমার কথা শুনবে। তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ছেলেমেয়েরা। আল্লাহ।